গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমরা শুরু করতে চলেছি নবম শ্রেণীর ভূগোলের যে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ দ্বিতীয় অংশ। প্রথম অংশ আমরা আগের দিন করেছি, সেখানে জিওট ছিল, অভিগত গোলক, এইগুলো আলোচনা করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে কুলীন গ্রহ এবং ব্রাহ্মণ গ্রহ। প্রথমেই বলি, গ্রহ মানেই কিন্তু হয় শিলা দিয়ে গঠিত অথবা কোনো ধাতু দিয়ে, মেটাল দিয়ে গঠিত হবে এবং সেগুলো কোনো একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে আবর্তন করবে। এবার গ্রহকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, শর্ট ফর্ম হলো IAU, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, গ্রহকে দুটো প্রধান ভাগে ভাগ করেছে। এক হচ্ছে কুলীন গ্রহ বা প্রধান গ্রহ, আর হলো বামন গ্রহ। কুলীন গ্রহ কাদের বলবো, প্রথমেই এদের মধ্যে যে পার্থক্য সেটা একটু জেনে নেওয়া ভালো। কুলীন গ্রহ এবং বামন গ্রহের মধ্যে যদি পার্থক্য লিখি, প্রথমত কুলীন গ্রহ মানে এগুলির আকারে বড়, আকারে বড় হবে, এরা ছোট হবে আকারে, তুলনামূলকভাবে আকারে ছোট। এদের কুলীন গ্রহগুলোর কক্ষপথে, মানে যে পথে এরা যাতায়াত করে সেই পথে অন্য কোনো কিছু পড়লে সেগুলো কিন্তু সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কুলীন গ্রহ। কিন্তু এই বামন গ্রহগুলোর নির্দিষ্ট কোনো কক্ষপথ বা সেইভাবে একেবারে প্রমিনেন্ট কোনো কক্ষপথ হয় না, বা এরা সরাতে পারে না। কোনো অন্য কোনো কিছু চলে এলে এরা কিন্তু সরাতে পারে না। তাহলে এটা আরেকটা, যে কক্ষপথের নিজস্ব শক্তিতে এরা যে কক্ষপথটাকে পরিষ্কার করে রাখতে পারে, সেটা মানে কক্ষপথকে পথের বাধা সরাতে পারে, আর এরা সরাতে পারে না। বোঝা গেল? আর কি, আকারে বড় হয়, আকারে ছোট হয়। এই কুলীন গ্রহের সংখ্যা 8টি। এখনো পর্যন্ত কুলীন গ্রহের সংখ্যা কটি? 8টি পাওয়া গিয়েছে সৌরজগতে। আর বামন গ্রহের সংখ্যা এখনো পর্যন্ত 5টি। এবারে নামগুলো দিয়ে দেবে এখানে। যেমন কুলীন গ্রহগুলোর নাম আমরা বেশিরভাগই জানি, যেমন হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 8টা হলো। আর 5টা সেরেস, 5টা বামন গ্রহের মধ্যে রয়েছে সেরেস, মেঘমেঘ, হ্যাঁ, এই আরও 2-3টে নাম আছে, সেগুলো অত ইম্পর্টেন্ট না। যাই হোক, তবুও 5টা গ্রহ যদি নাম জেনে রাখতে হয় তাও তোমরা জেনে রাখতে পারো, অসুবিধা নেই। তাহলে কুলীন এবং বামন গ্রহের মধ্যে পার্থক্য হয়ে গেল। এইবারে যেটা একটাই জিনিস জানতে হবে, যে এই কুলীন গ্রহকে আবার দুটো ভাগে ভাগ করে যে এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, সেটা কি, দুটো ভাগ কি? একটা ভাগ হলো সৌরজগতের অভ্যন্তরীণ গ্রহ, অভ্যন্তরীণ গ্রহ 1 নম্বর। 2 নম্বর সৌরজগতের বহিস্থ বা বাইরের গ্রহ। অন্তস্থ গ্রহ কোনগুলো? যেগুলো সূর্যের কাছে রয়েছে, যে 4টি গ্রহ, প্রথম 4টি গ্রহ। সূর্য থেকে যদি ডিস্টেন্স অনুযায়ী মাপা হয়, যে সূর্যের কাছের 4টি গ্রহ হলো সৌরজগতের অন্তস্থ গ্রহ। কে কে থাকবে? প্রথমে কি আসবে? বুধ, তারপরে আসবে শুক্র, তারপর আসবে পৃথিবী, তারপরে মঙ্গল। এই 4টে হলো অন্তস্থ গ্রহ। আর বহিস্থ গ্রহ বাকি যে 4টে পড়ে থাকে কুলীন গ্রহের মধ্যে, বাকি কোনগুলো পড়ে থাকে? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 4টে হলো
বহিস্থ গ্রহ। এইবারে কিছু কিছু জিনিস পার্টিকুলার এই কুলীন গ্রহ থেকে জেনে নেব। মানে 8টা কুলীন গ্রহ সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জেনে নেব, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার জন্য বিশেষ করে এগুলো দরকার। মানে এই ইনফরমেশানগুলো তোমাকে রাখতেই হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষাতে ভালো মানে যে শর্ট প্রশ্ন যেগুলো আসে সেগুলো তুমি অ্যাটেম্প করতে পারবে না। সেই হিসাবে যেগুলো জেনে নেব, প্রথমেই আসবে বুধ। সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে, সবচেয়ে কাছের কুলীন গ্রহ বটে হচ্ছে কি বুধ। এটি সৌরজগতের কুলীন গ্রহের মধ্যে সবচেয়ে ছোট গ্রহ বলা যায়। তাহলে বুধটি হলো সবচেয়ে ছোট, সবচেয়ে কাছের গ্রহ সূর্যের কাছে। এটা সূর্যের, পৃথিবীর নয় কিন্তু। বুধ হয়ে গেল। এইবারে যেটা বলার, যদি ভালো করে এটা খেয়াল করে দেখবে, এটা বলে নেওয়া যে যদি এটা সূর্য হয়, ধরে নাও এটা সূর্য, তাহলে তারপরেই আছে বুধ, তারপরেই আছে শুক্র, তারপরেই আছে পৃথিবী, তারপরেই আছে মঙ্গল, তারপরেই আছে বৃহস্পতি, তারপরে আছে শনি। শনির এরকম বলয় আছে। তারপর আছে ইউরেনাসেরও বলয় আছে। তারপর আছে নেপচুন। যদি এইভাবে ধরে নিই, সৌরজগতে এদের নির্দিষ্ট একটা কক্ষপথ আছে, এরকম কক্ষপথ আছে। এটা একটু বুঝে নেবে, নাহলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে, এটা জানতে হবে। তো সবচেয়ে কাছে বুধ, এটা বুধ, এটা শুক্র, এটা পৃথিবী, এটা মঙ্গল, এটা বৃহস্পতি, এটা শনি, এটা ইউরেনাস, এটা নেপচুন। তারপর প্লুটো আছে, যেটা আমরা বামন গ্রহ হিসাবে ধরি। সেরেস, যেগুলো বললাম, মেঘ, এগুলো যে 5টা বলেছিলাম তার মধ্যে এইগুলো আছে। এরিস, এইসব আছে। যাই হোক, তাহলে এর কাছে হচ্ছে বুধ। তো বুধ সমস্ত গ্রহের দুটো গতি থাকে, একটা হলো পরিক্রমণ গতি, একটা হলো আবর্তন গতি। পরিক্রমণ গতি মানে ধরো কোনো কিছু একটা জিনিস আছে, তার চারপাশে এরম করে রাউন্ড আপ করা, মানে ঘুরে ঘুরে এর চারদিকে ঘোরা, এইটাকে বলা হয় পরিক্রমণ গতি। আর আবর্তন গতি কি? সে নিজে নিজে পাক খাওয়া, নিজে। ধরো কোনো একটা জিনিস আছে নিজে পাক খাচ্ছে, সেটা হলো যেমন লাট্টু নিজে পাক খাচ্ছে, ওটা হলো আবর্তন গতি। কিন্তু তুমি কাউকে কোনো মন্দির বা কোনো মসজিদকে প্রদক্ষিণ করছো, তার চারপাশ দিয়ে রাস্তা দিয়ে ঘুরছো, সেটা হলো পরিক্রম গতি। তাহলে আবর্তন গতি এবং পরিক্রম গতি আছে। তো বুধ যেহেতু সবচেয়ে কাছে, তাহলে এই বুধ সূর্যকে আবর্তন করবে না পরিক্রমণ করবে? অবশ্যই পরিক্রম করবে। তাহলে পরিক্রম করার পথটা এর সবচেয়ে বেশি হবে, না যে শেষে আছে তার পথটা সবচেয়ে বেশি হবে? কোনটা বেশি হবে? কার পথ বেশি হবে তোমাদের মনে হয়? যত দূরে যাব সূর্য থেকে, তত কিন্তু পরিক্রমের পথটা অনেক বাড়বে, হ্যাঁ কি না? বাড়া উচিত তো। এর পথটা কত ছোট হবে, কিন্তু যত দূরে যাব তত পরিক্রমের এই রাস্তাটা তো বাড়বে। যত দূরে যাব, এর রাস্তা তো সবচেয়ে বেশি। তাহলে পরিক্রম করতে কার সময় বেশি লাগবে, কার কম লাগবে? অবশ্যই সবচেয়ে কম লাগবে বুধের, এটা মনে রাখবে। তাহলে বুধের পরিক্রমণ গতি সবচেয়ে কম, মানে কম দিনে পৃথিবীকে আবর্তন করে ফেলবে, এই পৃথিবীকে পরিক্রমণ করে ফেলবে। আর সবচেয়ে বেশি দিন কার লাগবে? তার হলো নেপচুনের সবচেয়ে বেশি দিন লাগবে, কারণ রাস্তাটা তো অনেক, তাই না?
রাস্তা তো অনেক যেতে হবে পরিক্রমণ করার জন্য, রাস্তা বেশি হলে সময় বেশি যাবে, নয় কি? পথ যত বেশি হবে তত সময় বেশি যাবে, তো হ্যাঁ কি না? এইটা গেল কোন কুলীন গ্রহের পরিক্রমণ গতি বেশি, মানে পরিক্রম করতে সময় বেশি লাগে, পরিক্রম করতে সময় কম লাগে, এটা থেকে ধারণা হয়ে যাবে। যার দূরত্ব বেশি হবে তার সময় বেশি লাগবে পরিক্রম করতে সূর্যকে, আর যার কম হবে তার কম সময় লাগবে। এইবার হলো আর একটা গতি যেটা বললাম, এটা গেল তো পরিক্রমণ গতি মিটে গেল। আবর্তন গতি, নিজে নিজে পাক খাবে লাট্টুর মতো। তাহলে আবর্তন গতির কথা বলছিলাম, আবর্তন গতি দিয়ে দেখলে মানে নিজে নিজে পাক খাওয়াটা দেখলে সবচেয়ে গতিবেগ বেশি যার, মানে নিজে নিজে লাট্টুর মতো নিজেই পাক খেতে থাকে, এরমভাবে যেরমভাবে নিজে পাক খাওয়া এক জায়গায় দাঁড়িয়ে, সেই পাক খাওয়ার গতিটা বা আবর্তন গতিটা সবচেয়ে বেশি হচ্ছে বৃহস্পতির। কার? বৃহস্পতির আবর্তনের কথা বলছি, এটা কিন্তু মনে রাখবে, খুব এইটাই ইম্পর্টেন্ট। আর সবচেয়ে আবর্তন করার গতি সবচেয়ে কম বা বেশি সময় নেয় নিজে একবার পাক খেতে, সেটা হচ্ছে শুক্র। এটা আবর্তনে বেশি নেয়, সময় বেশি নেয় শুক্র। এই দুটো মনে রাখবে, এইটা এইটা, এ কম এ বেশি। এ প্রায় 10 ঘন্টায় একবার আবর্তন করে নেয়, পৃথিবীর 10 ঘন্টা, পৃথিবীর সাপেক্ষে, পৃথিবীর যে সময় তাই বলছি। পৃথিবীতে জানোই একবার প্রদক্ষিণ করতে সূর্যকে আগে বা পরিক্রমণ করতে 365 দেয়, আর নিজে নিজে পাক খেতে সময় নেয় 24 ঘন্টা, এটা আমরা জানি। তাহলে শুক্র সময় নেয় সবচেয়ে বেশি নিজে নিজে আবর্তন করতে, আর সবচেয়ে কম নেয় বৃহস্পতি। এইবারে কিছু কিছু জিনিস, তাহলে বুধ শুক্র এগুলো বললাম। এবারে ভালো করে শুনে নাও যে সূর্যের কাছে যেগুলো, তুমি যদি উষ্ণতা জানতে চাও এই ছবিটা থেকেই হয়ে যাবে, যে সূর্যের যে কাছে থাকবে তার উষ্ণতা বেশি হবে, যত দূরে যাব তত কী হবে? উষ্ণতা কমে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ সূর্যের সবচেয়ে কাছে হচ্ছে বুধ, তাহলে তো বুধের উষ্ণতা সবচেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু তা নয়। সবচেয়ে বেশি উষ্ণতা কার আমরা জানি, আবার যেটাকে আবার রেড প্ল্যানেটও বলা হয়, সেটা কি? সেটা হলো শুক্র। এবার প্রশ্ন আসতে পারে, তোমরা অবশ্যই তোমাদের এটা অসুবিধা হবে, কারণ সূর্যের যে সবচেয়ে কাছে সে তো বুধ, তাহলে বুধ বেশি গরম হওয়ার কথা অন্যান্য গ্রহগুলোর থেকে, কিন্তু এখানে বলছে সবচেয়ে বেশি গরম হবে শুক্র। কেন সবচেয়ে বেশি গরম হবে শুক্র? কেন? কারণ শুক্র গ্রহের ওপর যে অ্যাটমসফিয়ারটা তৈরি আছে বা যে বায়ুমণ্ডলটা আছে সেটা পুরোপুরি 97%, এটা অবশ্যই মনে রাখবে, 97% হচ্ছে CO2 দিয়ে গঠিত। আর আমরা জানি CO2 একটা গ্রিন হাউস গ্যাস, যে কোনো হিট ছাড়ে না, সব ধরে নেয়, অ্যাবজর্ব করে নেয়। তাই ওখানকার উষ্ণতা সবচেয়ে বেশি হয়। বুধের থেকেও এই শুক্রের উষ্ণতা সবচেয়ে অনেক বেশি, এবং পুরো প্ল্যানেটের মধ্যে, মানে পুরো যদি আমাদের সৌরজগতের মধ্যে গ্রহগুলোর মধ্যে সবচেয়ে উষ্ণতম গ্রহ, হটেস্ট হচ্ছে শুক্র। আর সবচেয়ে ঠান্ডা, যে সবচেয়ে দূরে, নেপচুন। সবচেয়ে ঠান্ডা গ্রহ হলো কুলিং গ্রহের মধ্যে হচ্ছে নেপচুন, সবচেয়ে ঠান্ডা গ্রহ। মনে থাকবে, উষ্ণতার দিক দিয়ে এটা বললাম, পরিক্রমণ বললাম, আবর্তন বললাম, উষ্ণতা বললাম, হয়ে গেল। এইবারে যেগুলো কিছু কিছু জিনিস আছে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। বুধটা বলছিলাম, বুধ সবচেয়ে ছোটো গ্রহ, এটা কাছের গ্রহ সূর্যের। এবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটা? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ অবশ্যই দেখতে পাচ্ছ, হয় মঙ্গল হবে, না হয় শুক্র হবে, তাই না? পৃথিবীর দুপাশে কী আছে? এক ডান পাশে আছে মঙ্গল, এক পাশে আছে শুক্র। তাহলে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ যদি বলতে হয়, তাহলে হলো পৃথিবীর কাছের গ্রহ হচ্ছে শুক্র। মঙ্গলের থেকেও পৃথিবীর কাছে রয়েছে শুক্র, পৃথিবীর থেকে ডিস্টেন্সটা তুলনামূলকভাবে কম, তাই পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। এটা কিন্তু মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো এই শুক্র। এটা অবশ্যই, কিন্তু এটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হয়ে গেল। এবার পৃথিবীতে 3 ভাগ জল, তাই একে নীল গ্রহ বলে। এখানে জীবের মানে প্রাণের অস্তিত্ব রয়েছে একমাত্র পৃথিবীতে, আর কোনো গ্রহতে নেই। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এবং পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, যমজ গ্রহ বলা হয় কাকে বলা হয়? শুক্রকে। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? শুক্রকে। এটাও মনে রাখবে, পৃথিবী
এবং শুক্রের যে আবর্তনের বেগ সেটা প্রায় সমান এবং কৌণিক বেগও প্রায় সমান। তাই পৃথিবীকে, এই শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলে। মিলে গেলেই তো যমজ হয়। তো পৃথিবীর আবর্তনের বেগ এবং শুক্রের আবর্তনের বেগ প্রায় সমান। আর একটা জিনিস যেটা বলার, এখানে যে কটা গ্রহ আছে 8টা, সবাই কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। গ্রহগুলোর মধ্যে 2টো গ্রহ আছে যারা কেবলমাত্র পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। বাদ বাকি 6টা গ্রহ কিন্তু সবাই বলতে গেলে সবাই পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। ওই 2টো কোন গ্রহ? একটা হলো শুক্র। তাহলে 2টো গ্রহর কথা বলছিলাম, একটা হলো শুক্র আর একটা হচ্ছে ইউরেনাস। এই দুজন পূর্ব থেকে পশ্চিমে যায়, আবর্তন করে। বাদ বাকি কিন্তু সব গ্রহগুলো সব কোন দিক থেকে কোন দিকে যায়? পশ্চিম থেকে পূর্ব দিকে। এটা মনে রাখতে হবে, সব গ্রহই কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। 2টো শুধু বাদে, সেটা হলো শুক্র এবং ইউরেনাস। পরেরটা যেটা আমরা জানি, এই কুলীন গ্রহের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি, আকারে সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট সেটা হলো বুধ। তাহলে লার্জেস্ট এবং স্মলেস্ট এগুলো আমাদের অসুবিধা নেই। বৃহত্তম এবং ক্ষুদ্রতম যেটা কুলীন গ্রহের মধ্যে। এবার কার ঘনত্ব সবচেয়ে বেশি? এটা মনে রাখবে যে পৃথিবীর ঘনত্ব কুলীন গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বেশি। পৃথিবীর ঘনত্ব, ডেনসিটি সবচেয়ে বেশি হচ্ছে পৃথিবীর, প্রায় 5.5 ইন্টু জলের ঘনত্ব। এইটা সবচেয়ে বেশি, বোঝা গেল? তাহলে পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি। এইবার বলি যে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? বৃহস্পতির সবচেয়ে উপগ্রহের সংখ্যা বেশি, এবং সবচেয়ে কম বলতে যাদের নেই সেগুলো হলো বুধ, শুক্রর কোনো উপগ্রহ নেই। বুঝা গেল? এই গেল মোটামুটি কুলীন গ্রহ হয়ে গেল, তাই তো? আর কিছু বাকি রইল কি? কুলীন গ্রহের মোটামুটি যা বললাম এইগুলোর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে সব আছে। হ্যাঁ, কোন 2টি গ্রহের বলয় দেখতে পাই আমরা জানি। একটা গ্রহ হলো শনি আর একটা হলো ইউরেনাস। এই 2টো গ্রহেরই কিন্তু বলয় দেখতে পাই। শনির পাশে এবং ইউরেনাসের পাশে আমরা কেবলমাত্র বলয় দেখতে পাই। আর আর এখানে সেইভাবে কিছু জানার নেই। এবারে যেটা আসবে নেক্সট, যেটা কুলীন গ্রহ হয়ে গেল, এবারে আসবো বামন গ্রহ। তাহলে বামন গ্রহগুলোর নাম এখানে আমি দিয়ে দিয়েছি। প্রথম হচ্ছে বামন গ্রহগুলোর যদি 5টা নাম আমরা জানি: সেরেস, প্লুটো, হাউমিয়া, মেকমেক, এরিস। এর মধ্যে সবচেয়ে বৃহত্তম যেটা সেটা হচ্ছে এরিস। মনে রাখবে, এটা হলো বৃহত্তম। অবশ্যই কিন্তু পরে যে বামন গ্রহগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড়, কোনটা সবচেয়ে ছোট, সেটা হচ্ছে সেরেস, ক্ষুদ্রতম। এবার বামন গ্রহের যে ব্যাস, সেটা কিন্তু একটা IAU থেকে ঠিক করে দিয়েছে যে এর বেশি হলে বামন গ্রহ হবে না, এর কম হলে তবেই বামন গ্রহ হবে। সেটা কি? সেই পরিমাণটা কত, ব্যাসটা কত, এটা মনে রাখবে। এটা অবশ্য আসে না, তবুও 838 কিমি। এই ব্যাসের বেশি হলে কুলীন গ্রহ হয়ে যাবে, এর কম হলে তবেই হবে বামন গ্রহ। বুঝা গেল? তাহলে বামন গ্রহগুলোর নাম দিয়ে দিলাম। এই প্লুটো আবিষ্কার হয়েছিল 1930 সালে, এইটা। আর এখান থেকে বিশেষ কিছু মনে রাখতে হবে না। বামন গ্রহ তো আগেই বলেছি যে গ্রহগুলো আকারে ক্ষুদ্র হয়, তারপরে এদের কক্ষপথে কোনো বাইরের কোনো কিছু চলে এলে সেটাকে সরাতে পারে না। আর এদের সংখ্যা 5টি, এই 5টা নাম এই বলে মোটামুটি এখানেই দ্বিতীয় টপিক শেষ করলাম। এবং ফার্স্ট অধ্যায়ের যেটা আর একটাই বাকি থাকে, যেটা হচ্ছে জিপিএস কি, জিপিএসের ব্যবহার, এটা নেক্সট একটা ক্লাসে আমি ওটা একদম
পরিষ্কার করে বুঝিয়ে দেবো কীভাবে জিপিএস কাজ করে। আজকের মতো এই ক্লাস এখানে শেষ করলাম। কোনো কিছু অসুবিধা থাকলে বা কোনো কিছু জানার হলে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, আমি অবশ্যই তার উত্তর দেবো। থ্যাংক ইউ।